আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মালদ্বীপে নানা সমস্যায় বাংলাদেশি কর্মীরা বেশিরভাগ অবৈধ, নেই দেশে টাকা পাঠানোর সুব্যবস্থা। মালেতে দ্বিপাক্ষিক বৈঠক আজ। স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে চুক্তি সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের অসুস্থতায় নানা শঙ্কা নিয়ে বছর পার করল বিএনপি, রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুই পারে যানজট, দুর্ভোগ। এবং ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। মালদ্বীপে ভালো নেই প্রবাসী বাংলাদেশি কর্মীরা, যাদের বেশিরভাগ এখনও অবৈধ। রয়েছে আরও নানা সমস্যা, এমনকি দেশে টাকা পাঠানো বৈধ কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন প্রবাসী এই কর্মীরা। তবে শিগগিরই ব্যাংক চালু করা সহ প্রবাসীদের এসব সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাদিরা কিরণ। হাজার দ্বীপের দেশ মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ। এর মধ্যে কেবল অর্ধেক বৈধ। অদক্ষ হওয়ায় অবৈধদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্ট বা পর্যটন কেন্দ্রে স্বল্প মজুরিতে। বৈধ কাগজপত্র না থাকায় কর্মস্থলে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও অনেকের। অন্যান্য অধিকার ও সুবিধা থেকেও বঞ্চিত তারা। সুযোগ সুবিধা বলতে ভাই কোনো কিছুই নেই, বেশ এটা ভালো না, সুবিধা খুবই খারাপ অবস্থা। আর আপনার যারা নতুন আসে এদের কোনো আইডেন্টিফাই নেই। মালদ্বীপে নেই বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা। দেশে টাকা পাঠানোর জন্য বৈধ কোনো উপায়ও নেই সেখানে। সবাই বিকাশে টাকা পাঠায়, এবার কোনো ব্যাংক নাই। আমার প্রবাসীদেরকে $1 12 টাকা ক্ষতি করে দেশে টাকা পাঠাতে হচ্ছে। হাই কমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুবার চিঠিপত্র দিয়েছে, তারা বোর্ড মিটিং করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। অবৈধ শ্রমিকদের সেদেশে অবস্থানের মেয়াদ বাড়াতে দূতাবাসের দ্বারস্থ হতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়, এমন অভিযোগ রয়েছে। কাগজপত্র করলে দেশের যারা বস তারা রুপিয়া নেয় আমাদের কাছ থেকে 30,000 20,000 রুপিয়া, কিন্তু আমাদের সরকার আমাদেরকে কোনো হেল্প করতেছে না। এ ব্যাপারে লোকবল সংকটকে দায়ী করেন মালিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। শ্রমবাজার খোলার পাশাপাশি ভিসাসহ অন্যান্য সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মালদ্বীপের শ্রমবাজার খোলার জন্য আমরা আন্তরিক চেষ্টা করে যাচ্ছি, তবে আমাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন, নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। করোনার কারণে দীর্ঘদিন এখানকার পর্যটন খাতে স্থবিরতা থাকলেও আবারও ধীরে ধীরে তা উন্মুক্ত হতে শুরু করেছে। আর এ খাতে বাংলাদেশ শ্রমিকদের কাজের সুযোগও বাড়ছে। তবে তাদের জন্য বন্ধ রয়েছে ওয়ার্ক পারমিট। এক্ষেত্রে তাদের জন্য ভিসার সুযোগ করে দিতে প্রয়োজন দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রীর এবারের মালদ্বীপ সফরে অভিবাসীদের এসব সমস্যার সমাধান হবে এই প্রত্যাশায় বাংলাদেশি প্রবাসী কর্মীরা। নাদিরা কিরণ, এটিএন বাংলা। মালদ্বীপের রাজধানী মালেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে দেয়া হবে গার্ড অব অনার। পরে প্রেসিডেন্ট প্রাসাদে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করবেন দুই নেতা। বৈঠক শেষে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি সই হবার কথা রয়েছে। এছাড়াও স্বাস্থ্য সেবা এবং যুব ও ক্রীড়ার ক্ষেত্রের উন্নয়নে সই হবে দুটি সমঝোতা স্মারক। পরে গণমাধ্যম যৌথ বিবৃতি দিবেন দুই দেশের সরকার প্রধান। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ। 6 দিনের সরকারি সফরে বুধবার দুপুরে মালেতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি।
সুবিধা বঞ্চিতদের প্রতি কিভাবে সহানুভূতিশীল হতে হয় এবং কিভাবে তাদের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে তা শিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের MIT প্রেস ডাইরেক্টে প্রকাশিত এক নিবন্ধে এই কথা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। এতে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন আবারও একটি সোনার বাংলা তৈরির, ঠিক যেমনটি আমাদের ভূমি প্রাচীনকালে পরিচিত ছিল। তিনি গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শের ভিত্তিতে সমৃদ্ধ দেশ করার স্বপ্ন দেখেছিলেন বলেও উল্লেখ করা হয় ওই নিবন্ধে। প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি সবসময় বঙ্গবন্ধুর পরামর্শ ও উদাহরণ অনুসরণের চেষ্টা করেছেন। ৭৫-এর 15ই আগস্টের করুণ ইতিহাস এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিজের সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও শেখ হাসিনা তুলে ধরেছেন ওই নিবন্ধে। এবারে ফিরে দেখা 2021। দলীয় প্রধানের অসুস্থতা আর এ নিয়ে নানা শঙ্কা ও অনিশ্চয়তা মাথায় নিয়ে 2021 সাল পার করেছে বিএনপি। করোনা মহামারীর সাংগঠনিক হযবরল অবস্থা আর সরকারের কঠোর অবস্থানে বিদায়ী বছরে রাজপথ কিংবা রাজনীতিতে বিএনপি ছিল অনেকটাই ম্রিয়মাণ। তবে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বছরের শেষ ভাগে নানা কর্মসূচি দিয়ে রাজপথে সক্রিয় হয় দলটি। বিএনপির জন্য কেমন ছিল 2021 তারই কিছুটা তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। এক যুগেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য সবশেষ বড় আঘাত ছিল দলের প্রাণ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর। জটিল রোগ লিভার সিরোসিস আক্রান্ত বেগম খালেদা জিয়া প্রায় 2 মাস ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার। এর আগে গেল এপ্রিলে ব্যক্তিগত স্টাফ সহ করোনা আক্রান্ত হন তিনি। প্রায় 2 মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও তখন থেকেই শারীরিক নানা জটিলতায় নাকাল হতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পরিবারের করা আবেদন সরকার নাকচ করে দিলে প্রতিবাদে রাজপথে সরব হতে দেখা যায় দলটিকে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। বিদেশে চিকিৎসার সুযোগ নিয়ে আইনি ব্যাখ্যায় সরকারি দল আর বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুটা হলেও উত্তাপ ছড়ায় রাজনীতিতে। বেগম খালেদা জিয়াকে জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। ওই যে বলো না, রাখে আল্লাহ মারকে মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করার ছিল আমি করেছি, এটা আইনের ব্যাপার। এর আগে বছরের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক কিছুর মতো ছন্দপতন হয় রাজনীতিতেও। সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে বিএনপি মাঠের কর্মসূচির পরিবর্তে ভার্চুয়াল কর্মকাণ্ডে জোর দেয়। নেতাকর্মীদের সক্রিয় করতে বছরের শুরুতেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করে দলটি। আলোচনা সভা, সেমিনার সহ নানা কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরার চেষ্টা করেন নেতারা। এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সরকারি উদ্যোগে করোনায় ঝিমিয়ে পড়া রাজনীতিতে আবারও কিছুদিনের জন্য উত্তাপ ছড়ায়। খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ নিয়ে তীব্র প্রতিবাদ ও রাজপথে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। করোনার প্রকোপ কমে আসলে 3 বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে কয়েক দফায় দলীয় নেতাদের সাথে বৈঠকের পর পেশাজীবীদের সাথেও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির নীতি নির্ধারকরা। বছর জুড়েই দল গুছানোর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে রাজশাহী, খুলনা, বরিশাল সহ গুরুত্বপূর্ণ জেলা কমিটি পুনর্গঠন করে বিএনপি। নতুন বছরে পা দেওয়ার আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ইঙ্গিত দেয় বিএনপি। এগুলো একটু তামাশা, নাটক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ নানা দাবিতে আসছে বছর বিএনপি সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে এমন বার্তাই দিয়ে রাখল। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আসছে বছরই রাজনীতির মাঠ
নতুন করে সরব হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2023 সালে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো করার উপরই অনেকটা নির্ভর করবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। সেক্ষেত্রে নির্বাচনের আগের বছর অর্থাৎ 2022 সাল নানা কারণে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের না থাকার বিধান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ নিয়ম বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. গোলাম রব্বানী। তিনি আরও বলেন, বিবাহিতরা আবাসিক হলে থাকলেও অন্তঃসত্ত্বা অবস্থায় পরিবারের সাথে শিক্ষার্থীদের থাকা সমীচীন বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক মেয়েদের বিবাহ ও অন্তঃসত্ত্বা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিধিনিষেধ রহিত করা হয়েছে। তবে এই অন্তঃসত্ত্বার শিক্ষার্থী, মাতৃত্ব এবং শিশুর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে পারিবারিক পরিচর্যায় থাকাটা এ সময়ে বিশ্ববিদ্যালয় সমীচীন দরকার। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বিঘ্নিত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। ফগলাইট জ্বালিয়েও কম দূরত্বের কিছু দেখতে না পাওয়ায় গতরাত 12টার পর ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন জানান, ঘন কুয়াশায় ফেরির দিক নির্দেশনামূলক বাতির আলোতে ভালো দেখতে না পাওয়ায় পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা। দেশের উন্নয়ন সহ মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দিনাজপুরের বিরামপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় বিরামপুর উপজেলায় গণস্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রায় 1000 কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌরসভার মেয়র আক্কাস আলী ও গণস্বাস্থ্য হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলের খবর। ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। খেলার 80 মিনিটে জয়সূচক গোলটি করেন শাহিদা আক্তার রিপা। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন তিনি। শিরোপা জিতায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাগার মানের রিপোর্ট। বল দখল আর প্রতিপক্ষের উপর আক্রমণ সবকিছুতে শ্রেষ্ঠত্ব দেখিয়ে ভারতকে হারিয়ে প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশের কিশোরীরা। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দেই এমন উচ্ছ্বাস তাদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের জয়টি ফাইনালে ভারতের বিপক্ষে উজ্জীবিত করে মারিয়া মান্ডার দলকে। তাতে 14 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, হয়নি ভারতীয় ডিফেন্ডারদের দৃঢ়তায়। বাংলাদেশের গোল আবেদনও আমলে নেননি নেপালি রেফারি অঞ্জনা রায়। এগিয়ে এসে বলটা ধরতে পারেনি, তারপর সুযোগ ছিল এবং 25 মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার স্বাগতিকেরা। আনাই মগনের শট প্রতিহত হয় বারে লেগে। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। আনিশকা আরও একবার ধন্দে পড়ে গিয়েছিলেন। বিরতি থেকে ফিরেই গোল বঞ্চিত বাংলাদেশ। 46 মিনিটে শামসুন নাহার জুনিয়রের ভলি পোস্টে লেগে হয় প্রতিহত। 75 মিনিটে জটলার ভেতর থেকে বাংলাদেশ গোল পেলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। জটলার ভেতর থেকে এখন সুযোগ আছে, রেফারির বাঁশি অবশ্য আগেই বেজে গেছে। অবশেষে খেলার 80 মিনিটে জয়ের কাঙ্ক্ষিত মুহূর্তটা পায় লাল সবুজের দল। রিপার ব্যাকহিল থেকে আনাই মগিনী দারুণ এক গোলে আনন্দের উপলক্ষ এনে দেন। বিজয় উৎসবে মেতে ওঠে মাঠ ভর্তি দর্শক। এই জয়ে উৎফুল্ল খেলোয়াড় ও কর্মকর্তারাও। যে উৎসবের আগে বাঁধ ভেঙেছে, যেভাবে আমরা কষ্ট করেছি এবং মেয়েরা যে কষ্ট করেছে তারই প্রতিফলন আজকে তারা পেয়েছে। আমরা সবাই ভালো খেলেছি, এই জন্যই আমরা গোল দিতে পেরেছি এবং আমরা জয় দিতে পেরেছি। এই টুর্নামেন্টে আমাদের টিম সব টিমের থেকে সব দিক দিয়ে আগানো ছিল। বাংলাদেশকে একদিন ওয়ার্ল্ড কাপে নিয়ে যাব।
বয়সভিত্তিক টুর্নামেন্টে বরাবরই সাফল্য পেয়ে এসেছে বাংলাদেশের কিশোরীরা। এবারও তার ব্যতিক্রম হলো না। বিজয়ের মাস ডিসেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সুবর্ণ জয়ন্তীর আনন্দকে আরও বাড়িয়ে তুলল আনাইমোগিনী মারিয়া মান্ডারা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান সহ নানা পদক্ষেপ নিলেও আবারও বিভিন্ন দেশে সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে প্রায় 2.25 লাখ এবং যুক্তরাজ্যে প্রায় 1 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে গত একদিনে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,67,000-এরও বেশি। মারা গেছেন 7,180 জন। এদিকে যুক্তরাষ্ট্রে অমিক্রন ছড়িয়ে পড়ার ঘটনায় প্রশাসনের ব্যর্থতার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিভিশনে দেয়া এক বার্তায় তিনি বলেন, অমিক্রন সম্পর্কে আগে কোনো বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি, তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জো বাইডেন। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দলে নেই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ইনিংসে 10 উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। এমনকি নেই কোনো বিশেষজ্ঞ স্পিনারও। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। দলের অন্য সদস্যরা হলেন ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেইলর, হেনরি নিকোলাস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিনসন, টিম সাউদি, নীল ওয়াগনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট। 1 জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে 9 জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে পরাজিত করে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠল চেলসি। এতে গত 11 মাসে থমাস টুখেলের অধীনে টানা 3টি বড় টুর্নামেন্টের শেষ 4-এ উঠল অলব্লুরা। আক্রমণ পাল্টা আক্রমণের খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। খেলার 80 মিনিটে ব্রেন্টফোর্ডের সুইডিশ ডিফেন্ডার পন্টাস জ্যানসনের আত্মঘাতী গোল এগিয়ে যায় চেলসি। এই গোলের রেশ না কাটতে স্পটকিকে খেলার 85 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির বদলি খেলোয়াড় জর্জিনহো। করিম বেনজেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 ব্যবধানে হারিয়ে 8 পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য খেলার প্রথম 10 মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বিলবাওয়ের মাঠ সান মামেসে খেলার 4র্থ মিনিটেই এগিয়ে যায় স্পেনের সফলতম দলটি। করিম বেনজেমা দারুণ এক শটে এগিয়ে দেন রিয়ালকে। 7 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। বিলবাওয়ের বাজে ডিফেন্সের সুযোগে চলতি মৌসুমে নিজের 20তম গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার। 10 মিনিটে বিলবাওয়ের স্ট্রাইকার ওহিয়ান সানসেট ব্যবধান 2-1-এ নামিয়ে আনলেও খেলার বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এই জয়ে 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মালদ্বীপে নানা সমস্যায় বাংলাদেশি কর্মীরা, বেশিরভাগ অবৈধ, নেই দেশে টাকা পাঠানোর সুব্যবস্থা। মালেতে দ্বিপাক্ষিক বৈঠক আজ। স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে চুক্তি সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের অসুস্থতায় নানা শঙ্কা নিয়ে বছর পার করল বিএনপি, রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা। ঘন কুয়াশায় প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু, 2 পারে যানজট দুর্ভোগ। এবং ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।